আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আপনাদের স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি ব্রাম স্টোকারের কালজয়ী উপন্যাস ড্রাকুলার ষষ্ঠ পর্ব, যা বাংলায় অনুবাদ করেছেন রকিব হাসান। আগের 5টি পর্বে আপনারা দেখছেন ভয় আর রহস্যের এক অভাবনীয় সংমিশ্রণ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক ড্রাকুলার ষষ্ঠ পর্ব। অদ্ভুত কয়েকটা খবর বেরোলো 25 সেপ্টেম্বর দি ওয়েস্টমিনিস্টার গ্যাজেট পত্রিকায়। সকালে সাধারণ সংখ্যায় বেরোলো নিচের খবরটা: হ্যামস্টেড রহস্য। গত 2-3 দিন ধরিয়া কতকগুলি ভয়াবহ কাণ্ড কারখানা ঘটিয়া চলিয়াছে হ্যামস্টেড এবং তাহার আশেপাশের এলাকায়। ঘটনাগুলিকে বিভিন্ন নামে আখ্যায়িত করিতেছে লোকেরা। কেউ কেনসিংটনের আতঙ্ক, কেউ আততীয় রমণী, আবার কেউ বা বলে শ্বেতবসনার সুন্দরী। উক্ত কয়েকদিন ধরিয়া বেশ কিছু সংখ্যক শিশু খেলার মাঠ বা অন্য কোনো জায়গা হইতে বাড়ি ফিরিবার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হইয়া যায় এবং এই নির্দিষ্ট হওয়ার ঘটনাগুলি ঘটে সন্ধ্যার পর। এই শিশুদের কেউ কেউ গভীর রাত্রে বাড়ি ফিরিয়া আসে, আর কেউ বা ফেরেই না। পরে কোন ঝোপঝাড়ে বা কোনো নির্জন জায়গায় অচেতন অবস্থায় পাওয়া যায় উহাদের। তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করিয়া বিশেষ কিছুই জানা যায় নাই। সব কয়জন শিশুই একই উত্তর দিয়াছে। তাহারা বলে, কে একজন রহস্যময় নারী তাহাদিগকে ভুলাইয়া লইয়া যায়, তারপর কি ঘটে আর তাহারা বলিতে পারে না। একটা ব্যাপার লক্ষ্য করা গিয়াছে, এসব ঘটনায় পতিত প্রতিটি শিশুর গলায় সূক্ষ্ম 2টি ক্ষতের সৃষ্টি হয়েছে। সাধারণত ইঁদুর বা ছোট আকারের কুকুরের দাঁতের কামড়ের সহিত ইহার বেশ সাদৃশ্য আছে। হ্যামস্টেডের চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখিবার জন্য অত্যন্ত জরুরি নির্দেশ দেওয়া হইয়াছে স্থানীয় শান্তিরক্ষা বাহিনীকে। সেই দিনেই দি ওয়েস্টমিনিস্টার গ্যাজেট পত্রিকার বিশেষ সংস্করণে বেরোল নিম্নোক্ত খবরটি: হ্যামস্টেডের আতঙ্ক, আরেকটি শিশু আহত, আবার সেই রহস্যময় নারী। এইমাত্র গোয়েন্দা বিভাগের সূত্র হইতে জানা গেল যে গতরাত্রে নিখোঁজ একটি শিশুকে আজ সকালে হ্যামস্টেডের কাছাকাছি শুটার পাহাড়ের নির্জন জঙ্গল হইতে খুঁজিয়া বাহির করা হইয়াছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। শিশুটির গলায় সূক্ষ্ম ক্ষতচিহ্ন এবং তাহাকে ভুলাইয়া লইয়া গিয়েছিল এক রহস্যময় নারী। তবে অন্যান্য শিশুর তুলনায় এই শিশুটি অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছে এবং তাহার শরীর প্রায় রক্তশূন্য। মিনা হারকারের ডায়েরি থেকে 24 সেপ্টেম্বর। দু চোখের পাতা এক করতে পারিনি গত 2টো রাত। বারবারই ঘুরে ফিরে মনে হয়েছে লুসি আর কাউন্ট ড্রাকুলার কথা। আমার স্বামীকে শেষ করতে বসেছিল কাউন্ট ড্রাকুলা। কেবল দুর্জয় সাহস আর কপাল গুণে বেঁচে গেছে জনাথন, কিন্তু তার পৈশাচিকতা থেকে বাঁচতে পারেনি লুসি, আমার প্রিয় বান্ধবী। কাউন্ট ড্রাকুলা লুসির এ সর্বনাশের জন্য কিছুতেই ক্ষমা করব না আমি তোমাকে। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে তোমার ধ্বংস আমি দেখবই। না হলে আরো কত মূল্যবান প্রাণকে পিশাচে পরিণত করবে তুমি, কে জানে। ওই শয়তানটাকে ধ্বংস করতে হলে প্রফেসর ভ্যান হেলসিং এর সাহায্য আমার একান্ত প্রয়োজন। জনাথনের ডায়েরিতে বর্ণিত কাহিনী প্রফেসরকে জানাবো ভাবছি, তাহলে তার কাজে হয়তো অনেক সুবিধা হবে। হ্যাঁ, তাই জানাবো। তবে তার আগে ডায়েরিতে বর্ণিত কাহিনীর প্রতিটা লাইন টাইপ করে ফেলতে হবে আমাকে। 25 সেপ্টেম্বর সকালে মিনা হারকারের কাছ থেকে একটা ছোট্ট টেলিগ্রাম পেলেন প্রফেসর ভ্যান হেলসিং। সম্ভব হলে আজ সকাল 10:15 ট্রেনেই চলে আসুন। উইনহেল, মিনা হারকার। মিনা হারকারের ডায়েরি থেকে 25 সেপ্টেম্বর। প্রফেসরের এখানে এসে পৌঁছানোর সময় যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বোধ করছি মনে মনে। কেন যেন কেবলই মনে হচ্ছে জনাথনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ওপর নতুন কোনো আলোকপাত করতে পারেননি তিনি।
তাছাড়া লুসির অন্তিম মুহূর্তেও একেবারে সামনে উপস্থিত ছিলেন তিনি। তার মুখ থেকে সব কথা শুনতে পাবো, সেটাও কম উত্তেজনার ব্যাপার নয়। আজ মনে হচ্ছে লুসির নিশীথে পাওয়া ঘুমের ঘোরে হাঁটার মধ্যে সত্যি অলৌকিক কিছু ছিল। হুইটবির সেই ঘটনাগুলো পরিষ্কার ভেসে উঠল মনের পর্দায়। তন্ময় হয়ে যেসব কথা ভাবছি, এমন সময় দরজার কড়া নাড়ার শব্দ হলো। চমকে উঠে হাত ঘড়ির দিকে চাইতে চাইতে দরজা খুলতে এগিয়ে গেলাম। 2:30 বাজে ঘড়িতে। দরজা খুলতেই দেখলাম দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক। মাঝামাঝি উচ্চতার, চমৎকার স্বাস্থ্য, পৌরুষদীপ্ত বলিষ্ঠ শরীর, পরিষ্কার করে কামান চিবুক, আর গভীর নীল দুটো চোখ ভদ্রলোকের। দেখলেই বোঝা যায় যথেষ্ট বয়স হয়েছে ভদ্রলোকের, অথচ এখনো মুখের কোথাও ভাঁজ পড়েনি একটা। প্রফেসর ভ্যান হেলসিংকে চোখে দেখিনি কখনো, কিন্তু এখন এই ভদ্রলোককে দেখেই বুঝলাম ইনি সেই বিখ্যাত প্রফেসর। দেখলেই ওর প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে আসবে যে কোনো লোকের। অভিবাদন জানিয়ে বললাম, আসুন প্রফেসর। মাথা থেকে হ্যাটটা খুলে প্রত্যাভিবাদন জানালেন প্রফেসর। তারপর ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তুমি বোধহয় মিনা, লুসির বান্ধবী? হ্যাঁ প্রফেসর। তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করনি তো? কি যে বলেন প্রফেসর, আপনি করে বললেই বরং লজ্জায় পড়ে যেতাম আমি। বসুন। একটা সোফা দেখিয়ে বসতে বললাম প্রফেসরকে। একটা সোফায় বসে পড়ে মৃদু হেসে বললেন প্রফেসর, আমাকে তুমি নিরাশ করনি মিনা। সারাটা পথ ভাবতে ভাবতে এসেছিলাম লুসির বান্ধবী লুসির মতোই হবে। আসলেও তুমি তাই। লুসির মতোই নম্র ব্যবহার, আর লুসির মতোই রূপ তোমার। প্রফেসরের কথায় লজ্জা পেলাম। বললাম, আসলে আপনি বাড়িয়ে বলছেন প্রফেসর। এক বিন্দুও না, বলেই আসল কথায় এলেন প্রফেসর। হ্যাঁ, এবার কাজের কথায় আসা যাক। কি কারণে আমাকে এখানে ডেকেছো তুমি? সবই বলবো বলে উঠে গিয়ে দেরাজ থেকে জনাথনের ডায়েরিতে বর্ণিত কাহিনীর একটা টাইপ করা কপি বের করে এনে প্রফেসরের হাতে দিতে দিতে বললাম, তবে তার আগে এটা একবার চোখ বুলিয়ে নিন। কি ওটা? আমার হাত থেকে কাগজগুলো নিতে নিতে জিজ্ঞেস করলেন প্রফেসর। আমার স্বামীর লেখা ডায়েরির একটা কপি। কাগজগুলো হাতে নিয়েই পড়তে শুরু করলেন প্রফেসর। এই সুযোগে খাবারের ব্যবস্থা দেখতে নিচে নেমে এলাম আমি। সব কিছু গোছগাছ করে ওপরে এসে দেখলাম ঘরের ভেতর পায়চারি করছেন প্রফেসর, সারা মুখ থমথমে গম্ভীর। আমাকে দেখেই মৃদু হাসলেন প্রফেসর, যেন মেঘ কেটে গিয়ে সূর্য উঁকি দিল। বললেন, অসংখ্য ধন্যবাদ তোমাকে মিনা। বুদ্ধি করে আমাকে ডেকে এনে ঠিকই করেছো তুমি। তোমার স্বামীর লেখা ওই কাহিনী সবটা পড়িনি এখনো, তবে যেটুকু পড়েছি তাতেই অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। কিন্তু কথা কি জানো, আমাদের মাথার ওপর ঘনিয়ে আসছে গাঢ় মেঘ, প্রচণ্ড তুফান উঠতে যাচ্ছে। এ সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের। এ সময়ে তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর জনাথনের মতো দুঃসাহসী ছেলে আমার একান্তই দরকার। আশা করি আমাকে সাহায্য করবে তোমরা। সাহায্য করতে এবং আপনার সাহায্য নিতেই তো আপনাকে ডেকে এনেছি এখানে। কিন্তু এখনো পর্যন্ত হয়তো অনেক কিছুই আপনি জানেন না প্রফেসর। কি কথা মিনা? সে কথা বললেও বিশ্বাস করা কঠিন। সেদিন মিস্টার হকিন্সকে সমাধিস্থ করার পর বাড়ি ফিরতে ভালো লাগছিল না বলে পিকাডিলির ফুটপাত ধরে হাঁটছিলাম আমি আর জনাথন। সে সময়ই ঘটে ঘটনাটা। কি সে ঘটনা? লুসিকে কাউন্ট ড্রাকুলার পাশে বসে থাকতে দেখেছি আমি, একটা বিশাল ঘোড়াগাড়ির ভেতর। কি বললে? হ্যাঁ তাই। বলেই হঠাৎ খেয়াল হলো আমার, এখনো খাওয়া দাওয়া হয়নি প্রফেসরের। তাড়াতাড়ি বললাম, সে কথা পরে বলা যাবে। সব বলার জন্যই তো ডেকে এনেছি আপনাকে। তার আগে চলুন তো, হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন। খেতে খেতেই না হয় বলা যাবে সব। প্রফেসরকে সাথে নিয়ে নিচের ডাইনিং রুমে নেমে এলাম। খেতে খেতেই সেদিনের সমস্ত ঘটনা খুঁটিয়ে বললাম ওকে। একটাও প্রশ্ন না করে আমার সব কথা শুনলেন তিনি। তারপর বললেন,
পৃথিবীতে প্রতিদিন কত বিচিত্র ঘটনা যে ঘটছে, আমরা তার কটার হিসাব রাখি মিনা? তোমার দেখা ঘটনাও তেমনি অনেক ঘটনার একটা। যথেষ্ট বয়স হয়েছে আমার, দেখছিও কম না। যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে বলেই বলছি। তোমার কথা শুনে হাসা তো দূরের কথা, বরং আমার ভাবনা আরো বেড়ে গেছে। ভেবেছিলাম আরো কদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে কাজ শুরু করে দেবে পিচাসটা ভাবিনি। তা তোমার স্বামী কেমন আছে এখন? দেখছি না যে ওকে। কোর্টে গেছে, ফিরতে আরো দেরি হবে। সেদিন কাউন্ট ড্রাকুলাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে ও। মনে হচ্ছে আবার নার্ভাস ব্রেকডাউন ঘটতে যাচ্ছে ওর। ঘটবে না, কিচ্ছু ভেবো না তুমি। এসে যখন একবার পড়েছি, নার্ভাস ব্রেকডাউন আর হতে দেব না ওর। আমার উপর বিশ্বাস রাখতে পারবে না মিনা? না পারলে কখনই আপনাকে ডেকে আনতাম না এখানে। ভেরি গুড। তাই এখন আমার একটু কাজ আছে, উঠি। রাতের বেলা ফিরবেন তো? না, যদিও এক্সিটারেই থাকছি আজ রাতে, তোমার এখানেই ফিরতে পারবো না। কাজ শেষ করতে করতে হয়তো অনেক রাত হয়ে যেতে পারে। হোটেলেই কোনো মতে কাটিয়ে দেবক্ষণ, বলে উঠে দাঁড়ালেন প্রফেসর। তারপর কি মনে হতেই বললেন, হ্যাঁ ভালো কথা, টাইপ করা কাগজগুলো নিয়ে যেতে পারবো আমি? সবটা তো পড়তে পারিনি তখন, সময় মতো পড়ে দেখব। নিশ্চয়ই, আসলে আপনার জন্যই টাইপ করে রেখেছিলাম ওগুলো। আমার কথায় দারুণ খুশি হলেন প্রফেসর। বললেন, সত্যি তোমার মতো বুদ্ধিমতী মেয়েদের নিয়ে কাজ করে আরাম আছে। ঠিক আছে, এখন চলি। কাল যদ্দূর সম্ভব সকাল সকাল এখানে এসে পড়ব আমি। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। দরজার কাছে গিয়ে ফিরে দাঁড়িয়ে বললেন, আবার বলছি তোমাকে, জনাথনের জন্যে একটুও চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন প্রফেসর। আশায় আনন্দে দুলে উঠল বুকটা। পরিষ্কার বুঝতে পারছি ওই লোকের ওপর যে কোনো গুরুদায়িত্ব চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায়। আস্তে করে এগিয়ে গেলাম জানালাটার কাছে। শিকের গায়ে কপাল ঠেকিয়ে চেয়ে দেখলাম বাগানের দিকে। আমার নিজ হাতে লাগানো সাদা গোলাপ গাছটায় একটা ইয়া বড় ফুল ফুটেছে। কোত্থেকে তার ওপর উড়ে এসে বসেছে একটা কালো ভ্রমর। ওটা দেখেই লুসির পাশে কাউন্ট ড্রাকুলার কথা মনে পড়ল আমার। লুসি যেন ওই সাদা গোলাপ, আর ড্রাকুলা কালো ভ্রমর। দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলে উঠল আমার মনে। অস্ফুটে বললাম, কাউন্ট ড্রাকুলা, তৈরি থেকো। আবারও বলছি, লুসির মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। কিন্তু তখনও কি জানতাম কাজটা কতটা কঠিন আর বিপজ্জনক। 26 সেপ্টেম্বর আবার নতুন করে শুরু করতে হবে ভাবিনি। উপায়ও নেই না করে। এত আনন্দ কেমন করে চেপে রাখবো আমি? গত রাতে খাবার টেবিলে প্রফেসর ভ্যান হেলসিংয়ের সাথে সাক্ষাৎকারের কথা আমাকে বিস্তারিত বলেছে মিনা। প্রফেসরের আশ্বাসবাণীতে যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি আমি। স্বপ্ন আর বাস্তবতার এক গভীর সন্দেহ এতদিন কুরে কুরে খেয়েছে আমার মনে, তা থেকে কাল মুক্তি পেয়েছি। এখন থেকে আর কোনো কিছুতেই ভয় পাবো না। ভয় পাবো না স্বয়ং কাউন্ট ড্রাকুলাকে দেখেও। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আমি, লন্ডনে এসেই কি করে যৌবন ফিরে পেল কাউন্ট ড্রাকুলা? যেভাবেই পাক, তা নিয়ে আর ভাববো না। প্রফেসর হেলসিং ওর বিরুদ্ধে লেগেছেন যখন, এর কারণ একদিন জানতে পারবই। আমরা আজ সকালে নাস্তা করতে বসার আগেই এসে হাজির হয়েছেন প্রফেসর। বলতে কি, আমার জীবনের এ এক স্মরণীয় মুহূর্ত। আমাকে দেখে যতটা খুশি হলেন প্রফেসর, তাকে দেখে তার চেয়ে অনেক বেশি খুশি হলাম আমি। ঘরে ঢুকেই এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে চিবুকটা ধরে আলোর দিকে ফিরিয়ে বললেন প্রফেসর, মিনা বলছিল তুমি অসুস্থ, কিন্তু কই, তার কোনো লক্ষণ দেখছি না তো। মিছে কথা বলেনি মিনা। ওকে বসতে বলে মৃদু হেসে বললাম, আসলে গতকাল আপনার আগমন বার্তা শোনার আগে পর্যন্ত সত্যি অসুস্থ ছিলাম আমি প্রফেসর। আপনার আশ্বাসবাণী মিনার মুখ থেকে শোনার পরপরই সম্পূর্ণ ভালো হয়ে গেছি আমি। ভেরি গুড। এরকম রোগী না হলে চিকিৎসা করে মজা কোথায়? হো হো করে হেসে উঠলেন প্রফেসর। ওর হাসির শব্দে প্রায় ছুটতে ছুটতে ঘরে এসে ঢুকলো মিনা।
আমার জন্য ডিমের অমলেট করে আনতে কিচেনে গিয়েছিল সে। মিনাকে ঢুকতে দেখেই ওর উদ্দেশ্যে বললেন প্রফেসর, কেমন মিনা? বলিনি? ভাবনার কোনো কারণ নেই, ভালো হয়ে যাবে জনাথন। এর আগে অনেকের মুখেই শুনেছিলাম প্রফেসর ভ্যান হেলসিংয়ের চেহারা দেখেই রোগীর দেহ ছেড়ে রোগ পালায়। কথাটা দেখছি মিথ্যে নয়। হেসে জবাব দিল মিনা, তা এখন তাড়াতাড়ি বসে পড়েন তো প্রফেসর। আর একটা প্লেট নিয়ে আসছি আমি। খাওয়া শেষ করে মোটা একটা চুরুট ধরালেন প্রফেসর। চুরুটে গোটা কয়েক টান দিয়ে বললেন, তোমার ডায়েরিতে বর্ণিত কাহিনীটা আমি পড়েছি জনাথন, কিন্তু সবটা ব্যাপার আবার এখন তোমার মুখ থেকে শুনতে চাই আমি। কাহিনীর কোন কোন জায়গা এখনো দুর্বোধ্য ঠেকছে, সেসব জায়গাগুলো নিয়ে আলোচনা করলেই পরিষ্কার হয়ে যাবে অনেক কিছু। সব বলবো প্রফেসর, তবে তার আগে আমার ছোট্ট একটা প্রশ্নের জবাব দিন তো। কাউন্ট ড্রাকুলার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করেন আপনি? অবশ্যই, লুসি তার সবচেয়ে বড় প্রমাণ। প্রফেসরের কথা শুনে খুশিতে চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলাম। সভ্য জগতের একজন অসাধারণ প্রতিভাসম্পন্ন মানুষ আমার এই অবিশ্বাস্য অদ্ভুত কাহিনী বিশ্বাস করবে স্বপ্নেও ভাবিনি। এ কথা কাউকে বলে বিশ্বাস করতে পারবো না, এই চিন্তাটাই আসলে এতদিন আমাকে কুরে কুরে খেয়েছে। বললাম, তাহলে শুনুন প্রফেসর। নড়ে চড়ে চেয়ারে আরাম করে বসলেন প্রফেসর, আর আমি বলে যেতে থাকলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা, একটুও না বাড়িয়ে একটুও না কমিয়ে। বসে বসে আমার সব কথা শুনলেন প্রফেসর, মাঝে মধ্যে প্রশ্ন করে জেনে নিচ্ছিলেন এটা ওটা। আমার কথা শেষ হবার পরও কয়েক মিনিট চুপচাপ কিছু ভাবলেন প্রফেসর। তারপর হাত ঘড়ির দিকে একবার চেয়েই উঠে দাঁড়িয়ে বললেন, অনেক অনেকখানি এগিয়ে দিয়েছ আমাকে তুমি জনাথন, সেজন্যে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন আমাকে আবার হুইটবিতে ফিরে যেতে হচ্ছে। 10:30টার ট্রেন ধরতে হলে আর দেরি করা যায় না। আমার জীবনের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি আপনার সামান্যতম কাজে লাগে তাহলে নিজেকে আমি ধন্য মনে করব প্রফেসর। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। স্টেশনে যাবার পথে আমাকে জিজ্ঞেস করলেন প্রফেসর, তোমাকে যদি ইতিমধ্যে কখনো হুইটবিতে গিয়ে আমার সাথে দেখা করতে বলি তাহলে তোমার কোনো অসুবিধা নেই তো জনাথন? অসুবিধে? কিছুমাত্র না। যখনই খবর পাঠাবেন দেখবেন উড়ে গিয়ে হাজির হয়েছি। সম্ভব হলে মিনাকেও নিয়ে যেও, সে অনুমতি তো আপনার কাছে চাইতে যাচ্ছিলাম আমি। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো না। জানালার কাছেই সিট পেলেন প্রফেসর। ওর জানালার সামনে দাঁড়িয়ে কথা বলছি এমন সময় একজন খবরের কাগজের হকার দেখে সেদিনকার এক কপি দি ওয়েস্টমিনিস্টার গ্যাজেট কিনলেন প্রফেসর। আমার সাথে কথা বলার ফাঁকে ফাঁকেই কাগজটা উল্টে পাল্টে দেখছিলেন। হঠাৎ কাগজের এক জায়গায় চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেলেন তিনি। থমথমে কঠিন হয়ে গেল মুখ চোখ। আর একবার মনোযোগ দিয়ে সংবাদটা পড়লেন তিনি। তারপর বিড়বিড় করে বললেন, এত কুৎসিত আর ভয়ঙ্কর পথ বেছে নেবে পিশাচটা, ভাবিনি। কি খবর পড়ে অমন চমকে উঠলেন প্রফেসর? উকি দিয়ে দেখতে গেলাম ওদিকে হুইসিল দিয়ে চলতে শুরু করেছে গাড়ি। কাজেই খবরটা পড়তে পারলাম না, কিন্তু হেডিংটা ঠিকই পড়লাম, হ্যামস্টেড রহস্য। ঠিক করলাম এক্ষুনি একটা কাগজ কিনে নিয়ে খবরটা পড়তে হবে। ক্রমশ গতি বাড়ছে ট্রেনের। জানালা দিয়ে মুখ বাড়িয়ে চেঁচিয়ে বললেন প্রফেসর, খুব শিগগিরই বোধহয় হ্যামস্টেডে আসতে হতে পারে তোমাদের, তৈরি থেকো। গাড়িটা স্টেশন ছেড়ে চলে যেতেই একটা দি ওয়েস্ট মিনিস্টার গ্যাজেট কিনে খবরটা পড়লাম। পড়ে প্রফেসরের মতোই চমকে উঠলাম আমিও। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গের 3 ডাইনির কথা। এখনো পরিষ্কার কানে এসে বাজছে, যেন ওই ডাইনিদের দিকে বাড়িয়ে ধরা কাউন্টের কাপড়ের পুটলির ভেতর মানব শিশুর কান্না। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 26 সেপ্টেম্বর। লুসিকে নিয়ে ব্যস্ত থাকায় রেনফিল্ডের দিকে নজর দিতে পারিনি গত কয়েকদিন। আজ খোঁজ নিয়ে জানলাম মোটামুটি ভালোই আছে সে। আর কোনো ঝামেলায় পড়তে হয়নি ওকে নিয়ে। আর্থারের একটা চিঠি পেয়েছি গতকাল। একই খামে ভরে মরিসও চিঠি দিয়েছে একটা, তাতে জেনেছি ভালোই আছে ওরা। মানসিক প্রফুল্লতা অনেকটা ফিরে আসছে আর্থারের। এদিকে নিজেকে কাজের মাঝে
ডুবিয়ে রেখেছি আমি। লুসির স্মৃতি থেকে মুক্তি পেতে হলে এছাড়া আর কোনো পথ নেই। বেশ ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করেই ঘটতে শুরু করেছে আবার নতুন ঘটনা। এসব অদ্ভুত কাণ্ড কারখানার কোথায় যে শেষ ঈশ্বরই জানেন। আর প্রফেসর ভেন হেলসিং কিছু কিছু জানলেও এখন আর বলবেন না কিছুতেই। এক্সিটার থেকে ফিরছেন আজ প্রফেসর। আমি তখন শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। গম্ভীর মুখে ঘরে ঢুকে কোনো কথা না বলে আমার দিকে দি ওয়েস্টমিনিস্টার গ্যাজেট পত্রিকাটা এগিয়ে দিয়ে একটা বিশেষ খবরের উল্লেখ করে বললেন, পড়েছ এটা? পড়েছি, সকালবেলায়, কিন্তু মাথামুন্ড কিছুই বুঝিনি। আর ও নিয়ে আমার অত মাথা ঘামাবার দরকারই বা কি? ওটা পুলিশের কাজ। কিন্তু সেটা নিয়ে প্রফেসরের ভাবনা দেখে অবাক হলাম। না বুঝেই প্রশ্ন করলাম, ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন কেন স্যার? যেটার বিরুদ্ধে আহার নিদ্রা ত্যাগ করে লড়ছি গত কয়েকদিন ধরে, সেটা নিয়ে ভাববো না? প্রফেসরের কথার অর্থ বুঝতে না পেরে বোকার মতো হাঁ করে বসে রইলাম। খেপে গেলেন প্রফেসর। আসলে তোমাকে চালাক মনে করতাম জন, কিন্তু এখন দেখছি আমার ধারণা মিথ্যে। একটু থেমে আবার বললেন, রহস্যময় ভাবে হারিয়ে যাওয়া শিশুগুলোকে ফেরত পাবার পর ওদের গলায় দাঁতের সূক্ষ্ম ক্ষত দেখা যায়। এর সঙ্গে লুসির গলার ক্ষত দুটোর মিল এত সকালেই ভুলে বসে আছো। তাই তো, দুটো ব্যাপারে বেশ সাদৃশ্য আছে দেখছি। বললাম, বুঝতে পেরেছি। যে দুর্ঘটনায় লুসির মৃত্যু হয়েছে সেই একই জাতীয় দুর্ঘটনার কবলে পড়েছিল শিশুগুলো। হ্যাঁ, এতক্ষণে অনেকটা বুঝতে পেরেছ। বলতে বলতে একটা চেয়ার টেনে আমার মুখোমুখি বসলেন প্রফেসর। কিন্তু লুসির দুর্ঘটনা আর শিশুগুলোর দুর্ঘটনার জন্যে আলাদা আলাদা শক্তি দায়ী। বুঝতে না পেরে চুপ করে রইলাম। একটু সামনের দিকে ঝুঁকে বললেন প্রফেসর, একটা কথার জবাব দাও তো। এ পর্যন্ত লুসির মৃত্যুর কারণ সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত দিয়েছি আমি। তার একটুও কি তোমার মাথায় ঢোকেনি? ঢুকবে না কেন? অতিরিক্ত রক্তক্ষরণের ফলে স্নায়বিক দুর্বলতাই লুসিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। গুড, কিন্তু সে রক্তক্ষরণের কারণ কি? কোথায় গেল ওই রক্ত? প্রফেসরের প্রশ্নে চমকে উঠলাম। তাই তো, এমন করে তো ভেবে দেখিনি কখনো। রক্তক্ষরণের কোনো কারণই তো ঘটেনি লুসির শরীরের কোথাও। তাহলে প্রফেসরের প্রশ্নের কোনো জবাব খুঁজে পেলাম না। আমার বিছানার একেবারে পাশের চেয়ারটাকে টেনে নিয়ে এলেন প্রফেসর। তারপর যেন ক্লাসের লেকচার দিচ্ছেন এমনভাবে বলতে শুরু করলেন তিনি। আসলে তুমি যথেষ্ট বুদ্ধিমান, সাহসী এবং যুক্তিবাদী হলেও কোনো কিছু আচ্ছন্ন করে রেখেছে তোমার মন। ফলে দৈনন্দিন জীবনে বাইরের কোনো কিছুর সাথে সম্পর্ক নেই তোমার। সেদিকে ফিরেও তাকাও না তুমি। জানা অজানার মাঝে এমন অনেক কিছু আছে এই পুরনো পৃথিবীতে। বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, নেই ওগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি, অথচ অস্বীকার করতে পারা যায় না ওগুলোকে। যেমন সম্মোহন। একে অস্বীকার করতে পারো কি তুমি? এই সম্মোহন জিনিসটা কি? এর যথাযথ উত্তর কি বিজ্ঞান দিতে পেরেছে? কিন্তু বিজ্ঞানীরা তো একে অস্বীকার করে না, বেশিরভাগই করে। আর যারা করে না তারাও এ সম্পর্কে প্রশ্ন করা হলে পরিষ্কার বলতে পারে না কিছু। বুঝলাম, তর্ক করে লাভ নেই। আমি নিজেও এ সম্পর্কে প্রায় কিছুই জানি না। অতএব চুপ থাকাই বুদ্ধিমানের কাজ মনে করলাম। আমাকে নিরুত্তর দেখে আবার বলে চললেন প্রফেসর, অতীতে হাজার হাজার রহস্যময় কাণ্ড ঘটেছে এই পৃথিবীতে। আজও ঘটেছে, ভবিষ্যতও ঘটবে। তার কিছু কিছু সমাধান হয়তো করতে পেরেছে বা পারবে মানুষ, কিন্তু বেশিরভাগই মানুষের ক্ষমতার বাইরে। বলো তো দেখি, যেখানে বড়জোর ১৫০ বছর বাঁচে মানুষ, তাও কচিত কদাচিৎ, সেখানে ৯০০ বছর বেঁচে ছিল কি করে মেথুসেলা? ছোট বড় সব জাতের মাকড়সাই অল্প কদিনের বেশি বাঁচতে পারে না। অথচ স্পেনের এক পুরনো গির্জায় শুধুমাত্র প্রদীপের জ্বালানি হিসেবে ব্যবহৃত চর্বি খেয়ে কি করে শতাব্দীর পর শতাব্দী বেঁচেছিল সেই বিখ্যাত বিশাল মাকড়সাটা? এসব প্রশ্নের কি জবাব দেবে তুমি? একটু থেমে আবার বলতে শুরু করলেন প্রফেসর, জানো, দক্ষিণ আমেরিকার কোনো কোনো অংশে এবং পশ্চিম সাগরের কোনো কোনো দ্বীপে এক জাতের ছোট আকারের বাদুড় আছে, যার নাম ভ্যাম্পায়ার। দিনের বেলা গাছের ডালে মরার মতো ঝুলে থাকে, আর রাতের বেলা মানুষ বা অন্যান্য প্রাণীর দেহ থেকে চুরি করে রক্ত খেয়ে যায় ওরা।
একটা মশা কামড়ালে মশার বাপ মা 14 পুরুষ উদ্ধার করে থাপ্পড় মেরে শরীর থেকে তাড়াবার চেষ্টা করি ওটাকে আমরা। অথচ মশার চেয়ে লাখ গুণ বড় ওই ভ্যাম্পায়াররা এই আমাদের মতো মানুষের দেহ থেকে রক্ত খেয়ে চলে যায়, অথচ টেরও পায় না মানুষ। কেন? কোনো কৌশলে গায়ের চামড়া ফুটো করে রক্ত খায় ওরা, তা আজও বলতে পারে না বিজ্ঞানীরা। জানো, অনেক সময় ভ্যাম্পায়ার আছে এমন সব দ্বীপের কাছ দিয়ে যাবার সময় প্রাণ দিতে হয় অনেক নাবিককে। দিনের বেলায় কিছু না, কিন্তু রাতে জাহাজে ডেকে পাহারারত নাবিকের গায়ের রক্ত খেয়ে চলে যায় ভ্যাম্পায়ার। চলতে থাকে রাতের পর রাত এই ঘটনা। প্রথম প্রথম কিছুই বুঝতে পারে না নাবিকেরা, কিন্তু ক্রমাগত শরীরের রক্ত বেরিয়ে যাবার ফলে ফ্যাকাশে হতে শুরু করে ওই নাবিকদের শরীর। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওরা। লুসির কেসটাও অনেকটা এই রকম। না হলে 4 জন সুস্থ সবল পুরুষের শরীরের রক্ত দেওয়ার পরও রক্ত শূন্যতায় ভুগে সে মারা যায় কি করে? তাহলে তাহলে স্যার, আপনি কি বলতে চান লুসির মৃত্যুর জন্য ভ্যাম্পায়ারই দায়ী? হ্যাঁ, তবে ওটা সত্যিকারের ভ্যাম্পায়ার নয়, যদিও একটা ভ্যাম্পায়ারের পদ্ধতিই কাজ করে। ইন্ডিয়ায় অনেক তান্ত্রিক সাধক ফকির আছেন যারা ইচ্ছে করলেই স্বেচ্ছায় মারা যেতে পারেন, আবার বেঁচেও থাকতে পারেন যতদিন খুশি। কবরের মতো জায়গায় ওদেরকে বন্দি করে রাখলেও বেরিয়ে চলে আসতে পারেন ওরা। আমাদের এই ভ্যাম্পায়ারটা অনেকটা ওই ধরনের। এ কি শুনছি আমি! এই ঊনবিংশ শতাব্দীতে লন্ডনের মতো সভ্য উন্নত নগরীর বুকেও কি এই ধরনের কাণ্ড হতে পারে? বেশ কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে থাকার পর হঠাৎ লাফ দিয়ে নেমে পড়লাম বিছানা থেকে। ওই অসাধারণ প্রতিভাবান লোকটার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত দুটো জোর করে মিনতি জানালাম। স্যার, চিরদিনই আপনার প্রিয় ছাত্র ছিলাম আমি। জীবনে বহু শিক্ষা পেয়েছি আপনার কাছে। আজও কিছু শেখান আমাকে। এভাবে অন্ধের মতো হাতড়ে হাতড়ে আর কতদিন চলবে? সব কথা অবশ্যই তোমাকে বলবো জন, কিন্তু সময় আসেনি। এখন বললে হয়তো বিশ্বাসই করবে না সব কথা। এমন কি কথা স্যার যে আপনি বললেও বিশ্বাস করব না? করবে না? যেমন ধরো শিশুদের গলার ছোট ছোট ক্ষতচিহ্নগুলোর কথা। তোমার মতো লুসির গলা আর শিশুদের গলার ক্ষতের জন্যে একই শক্তি দায়ী। হ্যাঁ, আমার তাই ধারণা। না, তা নয় জন, উঠে দাঁড়ালেন প্রফেসর। আসল ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য। দোহাই আপনার স্যার, আর হেয়ালি সইতে পারছি না আমি। যা বলার বলে ফেলুন। প্রায় চেঁচিয়ে উঠলাম আমি। সোজা আমার চোখে চোখ রাখলেন প্রফেসর। ভরাট গম্ভীর গলায় বললেন, যদি বলি শিশুদের গলায় ওগুলো লুসির দাঁতের চিহ্ন? স্তব্ধ হয়ে গেলাম প্রফেসরের কথা শুনে। ধীরে ধীরে একটা অন্ধ ক্রোধ মাথাচড়া দিয়ে উঠল আমার মনে, যেন আমার সামনে বিনা দোষে লুসির গালে একটা প্রচণ্ড থাপ্পড় মেরে বসেছেন প্রফেসর। কয়েক মুহূর্ত কথা ফুটল না আমার মুখে। শেষে ফিসফিস করেই বললাম, আসলে আসলে আপনি পাগল হয়ে গেছেন স্যার। আমার কথায় বিন্দুমাত্র রাগ করলেন না প্রফেসর, যেন এই উত্তরই আশা করেছিলেন তিনি। মৃদু হেসে শান্ত কণ্ঠে বললেন, হলে সত্যিই খুশি হতাম জন। এরকম নির্মম সত্যকে সহ্য করতে পারবে না বলেই আসল কথা সহজে বলতে চাইনি আমি। প্রফেসরের কণ্ঠস্বর আর বলার ভঙ্গি যেন চাবুক মেরে বাস্তবে ফিরিয়ে আনলো আমাকে। পরিষ্কার বুঝতে পারলাম সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আছেন প্রফেসর। আসলে ওই নির্মম সত্যকে সহ্য করতে না পেরেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম আমি। একটু আগে প্রফেসরকে অমন একটা কটু কথা বলে বসেছি ভেবে লজ্জায় চোখ তুলে চাইতে পারলাম না তার দিকে। মাথা নিচু করে বললাম, গর্দভের মতো কথা বলে ফেলেছি স্যার, দয়া করে মাফ করবেন। এতে লজ্জার কিছু নেই জন। তোমার বয়সে তোমার অবস্থায় থাকলে আমিও এর চেয়ে ভালো কিছু বলতাম না। তাছাড়া লুসিকে ভালোবাসতে তুমি। ওর সম্পর্কে এ ধরনের কথা শুনলে মাথা ঠিক থাকে না কারোরই। তবু আমার মুখের কথা শুনে তোমাকে ব্যাপারটা বিশ্বাস করতে বলবো না। সাহস থাকলে চলো, আজ রাতেই প্রমাণ করে দেব আমি। এবার সত্যিই বিপদে পড়লাম। যত সহজ মনে হচ্ছে ব্যাপারটা, চোখের সামনে ঘটতে দেখে সহ্য করা তত সহজ নয়। ইতস্তত করতে লাগলাম। বুঝতে পেরে প্রফেসর বললেন, তোমাকে ব্যাপারটা চাক্ষুষ না দেখিয়ে আর এক পাও আমি এগোবো না। কারণ তোমার সাহায্য যখন আমার দরকার, তোমাকে আগে,
পুরোপুরি বিশ্বাস করাতে হবে। তা না হলে বারবারই নিজের অজ্ঞাতে হলেও আমার কাজে বাধার সৃষ্টি করবে তুমি। ঠিক আছে স্যার, যা ভালো বোঝেন করুন। তা আপাতত আমাদের কাজ কি? প্রথমেই নর্থ হসপিটালে গিয়ে সবচেয়ে শেষে শিশুটাকে পরীক্ষা করে দেখব আমি একা। ওর চার্জে থাকা ডাক্তার ভিনসেন্টের সাথে আগেই কথা বলে রেখেছি। তারপর তারপর আরও কিছু টুকিটাকি কাজ সেরে সন্ধ্যার পর চলে যাব হ্যামস্টেডের কবরখানায়। রাতটা ওখানেই কাটাবো দুজন। বলে পকেট হাতড়ে কি যেন একটা বের করলেন প্রফেসর। আর এই যে দেখো, লুসিদের পারিবারিক কবরখানার চাবি। ইচ্ছে করেই আর্থারকে দিইনি আমি। চাবিটা আমার পকেটে রেখে দিয়ে বললেন প্রফেসর, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নাও তুমি, না হলে রাত জাগতে কষ্ট হবে। আমি চললাম বলেই ঘুরে দাঁড়িয়ে রওনা হয়ে গেলেন। প্রফেসর চলে যাবার পর ইনস্ট্যান্ট শুয়ে পড়লাম বিছানায়। খেতে বসেও লাভ নেই, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে খাবারের রুচি। বিছানায় শুয়েও বহুক্ষণ ঘুম এলো না চোখে। কেবলই ঘুরে ফিরে মনে আসছে এক চিন্তা। ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সন্ধ্যার পরপরই রাতের খাওয়াটা সেরে নিলাম আমি আর প্রফেসর। তারপর বেরিয়ে পড়লাম দুজনে। কৃষ্ণপক্ষের রাত, কাজেই ঘুটঘুটে অন্ধকার। এখানে ওখানে ঘরের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা আলোর রেখা যাও চোখে পড়ছে দু একটা, তাতে অন্ধকার তো কাটছেই না, বরং আরো যেন বাড়িয়ে তুলছে। এলোমেলো বয়ে চলছে হিমেল হাওয়া। দূর থেকে ভেসে আসছে টহলদারি পুলিশের ঘোড়ার খুরের শব্দ। কর্কশ শব্দে একবার ডাকছে, একবার থামছে ঝিঝিগুলো। ঝিঝির ডাক থেমে গেলেই নিস্তব্ধ নিঝুম হয়ে পড়েছে চারদিক। মাঝে মধ্যে ডানা ঝটপট করে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে দু একটা নিশাচর পাখি। হাঁটতে হাঁটতে সংকীর্ণ ঢালু পথ বেয়ে পাহাড়ি উপত্যকায় এসে পৌঁছালাম। এলাকাটা আমার সম্পূর্ণ চেনা হলেও এখন কেমন যেন রহস্যময় লাগছে আশপাশটা। অন্ধকারে আবছা মতো ঠাওর হচ্ছে হ্যামস্টারের গির্জার উঁচু চূড়া। কারখানার কাছে পৌঁছে গেট খুলে ভেতরে ঢুকলাম। দুপাশের বিশাল সব ওক আর বার্চের সারির মাঝখান দিয়ে চলে গেছে পাথর বাঁধানো চওড়া পথ। এ পথটা থেকে আবার ডাইনে বায়ে বেরিয়ে গেছে বহু শাখা পথ। কুঞ্জবিতারের মতো লতায় পাতায় ঢাকা এই সরু পথগুলো। এরকম একটা শাখা ধরেই লুসিদের পারিবারিক কবরখানার সামনে এসে পৌঁছালাম আমরা। আমাকে কবরখানার দরজার তালা খুলতে বলে একটা ছোট মোমবাতি জ্বালালেন প্রফেসর। দরজা খুলে ভেতরে ঢুকে লুসির কফিনের সামনে এসে দাঁড়ালাম। আমার হাতে মোমবাতিটা দিয়ে একটা স্ক্রুড্রাইভার বের করে কফিনের কবজার স্ক্রু খুলতে শুরু করলেন প্রফেসর। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কফিন খুলছেন কেন স্যার? না হলে বিশ্বাস করাবো কি করে তোমাকে? কথা বলতে বলতেই স্ক্রু খুলে কফিনের ডালাটা তুলে ধরে আমাকে ভেতরে তাকাতে বললেন প্রফেসর। কফিনের ভেতর একবার উকি দিয়ে স্তব্ধ হয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না আমার। এও কি সম্ভব? খা খা করছে কফিনের ভেতরটা। লুসির মৃতদেহের চিহ্ন মাত্র নেই ওতে, অথচ স্থির নিশ্চিত আমি এটাই লুসির কফিন। উত্তেজনায় ঝিমঝিম করতে লাগলো সারা শরীর। ঝাঝা করছে দুকান। মনে হচ্ছে মাথার ভেতর করাত চালাচ্ছে কেউ। আমার ভাবান্তর লক্ষ্য করে স্থির শান্ত গলায় জিজ্ঞেস করলেন প্রফেসর, সন্দেহ ঘুচেছে? না, লুসির লাশটা কফিনে নেই বলেই কোনো কিছু প্রমাণ হয় না। কেন? কেন? এমনও হতে পারে কেউ চুরি করে নিয়ে গেছে ওর লাশটা। বলেই বুঝলাম গর্দভের মতো কথা বলে ফেলেছি। এটা কোনো যুক্তি নয়, কারণ কফিন থেকে লাশ চুরি করতে যাবে কে? তাতে লাভই বা কি? বোকার মতো কথা বলো না। ঠিক আছে, আরো দেখতে চাও? এসো দেখাচ্ছি। বলে কফিনের ডালাটা বন্ধ করে দিলেন প্রফেসর। ফু দিয়ে বাতিটা নিভিয়ে স্ক্রুড্রাইভারটা সহ ব্যাগে ভরে রাখলেন। বাইরে বেরিয়ে এসে আবার তালা মেরে দিলাম দরজায়। তারপর আমাকে গির্জার এদিকটায় নজর রাখতে বলে অন্য দিকটায় এগিয়ে গেলেন তিনি। বিশাল একটা দেবদারুর আড়ালে লুকিয়ে থাকলাম আমি। প্রফেসর অদৃশ্য হয়ে গেলেন ওদিককার একটা গাছের আড়ালে। গা ছমছমে নিস্তব্ধতা চারদিকে। সেই অখণ্ড নীরবতাকে ভেঙে খান খান করে দিয়ে মাঝে মধ্যেই কর্কশ শব্দে ডেকে উঠেছে ঝিঝিগুলো। কিছুক্ষণ একটানা ডেকেই থেমে যাচ্ছে, আবার আরো জমাট বাঁধছে নিস্তব্ধতা। আরো কিছুক্ষণ কেটে যাবার পর চাঁদ উঠল।
কৃষ্ণপক্ষের আবছা কমলারঙা এক ফালি ভৌতিক চাঁদ। ফ্যাকাশে জ্যোৎস্নায় পরিষ্কার হয়নি আশেপাশের কোনো কিছুই, বরং আরো অদ্ভুত রহস্যময় দেখাচ্ছে ঝোপঝাড়গুলোকে। হিমেল হাওয়ার ঝাপটায় মজ্জা পর্যন্ত ভেদ করতে চাইছে প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডায়ও ভয়ে দরদর করে ঘামছি আমি। লুসির শূন্য কফিনটার কথা মনে পড়লেই আতঙ্কে খাড়া হয়ে যাচ্ছে গায়ের লোম। বাতাসে পাতা নড়ার সামান্যতম শব্দ চমকে উঠছে। মনে হচ্ছে এই বুঝি ঘটল ভয়ঙ্কর একটা কিছু। এক নাগারে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করতে শুরু করেছে। গড়িয়ে চলল সময়। 12টা বাজলো। তারপর 1টা 2টো, আর কতক্ষণ অপেক্ষা করব? ঠিক এই সময় চোখ পড়ল ওটা। দেবদারুর ছায়ায় ছায়ায় কবরখানার দিকে এগিয়ে যাচ্ছে আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি। সাদা মূর্তিটা আরো একটু এগিয়ে আসতেই দেখলাম ওটার পেছন পেছন অনুসরণ করে আসছে একটা কালো মূর্তি। হাঁটার ধরন দেখেই বুঝলাম প্রফেসর। দেবদারুর আড়াল থেকে বেরিয়ে এসে ছুটলাম সেদিকে। কয়েক পা গিয়েই একটা পাথরের হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। কপালটা দারুণভাবে ঠুকে গেল একটা পাথরে। ঝিমঝিম করতে লাগলো মাথাটা। কয়েক সেকেন্ড পর ঝিমঝিম ভাবটা একটু কমতেই দেখলাম ঠিক আমার সামনে এসে পড়েছে সাদা মূর্তি। কিছুই না বুঝে চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে থমকে দাঁড়ালো সাদা মূর্তিটা। পরক্ষণেই জুনিপার ঝোপের ওপর দিয়ে উড়ে গিয়ে লুসিদের কবরখানার সামনে পৌঁছেই কোথায় অদৃশ্য হয়ে গেল। কতক্ষণ সেদিকে তাকিয়েছিলাম জানি না। চমক ভাঙল প্রফেসরের ডাকে। কি ব্যাপার জন, পড়ে গেলে কি করে? ও না, এমনি হঠাৎ একটা পাথরে হোঁচট লেগে পড়ে গিয়েছিলাম। বলতে বলতে উঠে দাঁড়ালাম আমি। লাগেনি তো কোথাও? না। বলেই প্রফেসরের বুকের কাছে জড়ানো ছোট্ট পুটলিটা নজরে পড়ল। ওটা কি স্যার? এটা মানব শিশু। তা সাদা মূর্তিটাকে দেখেছো তো ঠিক মতো? চেহারাটা দেখিনি। তোমার জবাব পেয়েছো? চেহারা যখন দেখিনি, লুসি কিনা কি করে বলবো? কিন্তু স্যার, ওই শিশুটাকে আপনি কোথায় পেলেন? একটা দেবদারুর গোড়ায়। ডাইনিটাও ছিল ওখানে। আমার সাড়া পেয়ে পালিয়েছে। কোনো ক্ষতি হয়নি তো শিশুটার? না দেখে কি করে বলি। এসো আমার সাথে। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন প্রফেসর। আমিও তার পিছু পিছু চললাম। গির্জার কাছাকাছি পৌঁছে বসে পড়ে মাটিতে নামিয়ে রাখলেন তিনি শিশুটাকে। পকেট থেকে দেশলাই বের করে জ্বালিয়ে ভালো মতো পরীক্ষা করলেন শিশুর গলার কাছটা। খুশিয়ে বললেন, না, কোনো দাগ নেই। ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম আমি। তা এখন এটাকে নিয়ে কি করবেন স্যার? সেটাই সমস্যা। এত রাতে ওকে নিয়ে কোনো পুলিশ ফাঁড়িতে গেলে প্রশ্নের ঠেলায় জান বেরিয়ে যাবে। কে জানে, উল্টো আমাদেরকে শিশু অপহরণের সাথে জড়িত ভেবে সন্দেহ করে হাজতেও পুরে দিতে পারে পুলিশ। তাহলে আমাদের 12টা না বাজিয়ে ছাড়বে না ওরা। তার চেয়ে এক কাজ করা যাক। পথের ধারে পুলিশ বা সাধারণ লোকের নজরে পড়তে পারে এমন কোনো জায়গায় শুয়ে রাখি শিশুটাকে। ভোর হয়ে গেছে, নিরাপদেই থাকবে শিশুটা। আবার যদি ডাইনি এসে তুলে নিয়ে যায় শিশুটাকে? নেবে না, আর আসতেই পারবে না ও এখন। শুনছো না, মোরগ ডাকছে। মোরগ ডাকলে আর বেরোতে পারে না বুঝি ডাইনিরা? না। জায়গা মতো পৌঁছে শিশুটাকে মাটিতে শুয়ে রেখে অদূরেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম আমরা। একটু পরেই টহলদারি পুলিশের ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। ঠিক সেই সময়ই হয়তো জেগে গিয়ে বা অন্যরকম কারণে চেঁচিয়ে কেঁদে উঠল শিশুটা। সঙ্গে সঙ্গে থেমে গেল ঘোড়ার খুরের শব্দ। মুহূর্ত পরেই আবার এগিয়ে আসতে লাগলো 2টা ঘোড়া, এবার দ্বিগুণ জোরে। কয়েক সেকেন্ড পরেই দেখলাম লণ্ঠন হাতে এগিয়ে আসছে 2জন ঘোড়সাওয়ার। শিশুটাকে খুঁজে পেয়ে ওটাকে নিয়ে চলে গেল পুলিশ 2জন। ওরা চলে যাবার পরও আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। তারপর ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বাড়ির দিকে রওনা দিলাম। পথ চলতে চলতেই প্রফেসর বললেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে নিতে হবে খানিকটা। আজ দুপুরে আবার হানা দেব হ্যামস্টেডের কবরখানায়। 27 সেপ্টেম্বর। গতরাতের ঘটনার পর ওই অভিশপ্ত কবরখানায় যেতে আমার ইচ্ছে হলো না, কিন্তু ছাড়লেন না প্রফেসর। নির্জন ওই সমাধি ভূমিতে পৌঁছতে পৌঁছতে মাথার ওপর উঠে এলো সূর্য। আশ্চর্য, গতরাতে দেখা সেই কবরখানার সঙ্গে এর যেন কোনো মিল নেই।
উজ্জ্বল রোদে ঝলমল করছে সারাটা উপত্যকা। লুসিদের কবরখানার গেট খুলে ভেতরে ঢুকে গতরাতের মতোই লুসির কফিনের ডালা খুলে তুলে ধরলেন প্রফেসর। আছে? ঠিকমতোই কফিনের ভেতর শুয়ে আছে লুসি। এ কি অদ্ভুত কাণ্ড কারখানার মধ্যে পড়লাম। রাতের বেলা ছিল না, এখন আবার এসে পড়ল কোত্থেকে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, লুসি মারা যাবার পর 7 দিন পেরিয়ে গেছে, কিন্তু একটুও বিকৃত হয়নি ওর শরীর। অথচ এতদিনে পচে গলে যাবার কথা ছিল লাশটা। আগের চেয়েও অনেক অনেক বেশি সুন্দরী মনে হচ্ছে লুসিকে। আশ্চর্য রকম টুকটুকে লাল হয়ে গেছে ওর ঠোঁট দুটো, যেন কাঁচা রক্ত লেপে দেয়া হয়েছে ওখানে। অবাক কণ্ঠে নিজেই নিজেকে শুধরালাম। এ কি স্বপ্ন না সত্যি? আমার হয়ে জবাব দিলেন প্রফেসর। দিনের আলোর মতো সত্যি, বলে উবু হয়ে আঙ্গুল দিয়ে লুসির ঠোঁট দুটো একটু ফাঁক করে সেদিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বললেন তিনি, দেখেছ কেমন তীক্ষ্ণ হয়ে উঠেছে দাঁত দুটো? আমার কথাকে অস্বীকার করার আর কোনো যুক্তি আছে তোমার? নেই। এত কিছু অবিশ্বাস্য কাজ কারবার দেখার পর থাকতেও পারে না। এক সময় যাকে ভালোবেসেছিলাম তার এমন কদর্য ডাইনি রূপ চোখের সামনে দেখতে পাবো, এ কি স্বপ্নেও ভেবেছি কখনো? পরস্পর বিরোধী একটা ভাব মাথাচাড়া দিয়ে উঠতে চাইল মনের মধ্যে। এ ধরনের একটা অলৌকিক ঘটনাকে কিছুতেই সত্যি বলে মেনে নিতে পারছি না, অথচ খণ্ডন করার মতো যুক্তি বা কোথায়? তবু মিনমিন করে বললাম, যে চুরি করেছিল ভোর রাতে হয়তো আবার লুসির লাশটাকে যথাস্থানে ফিরিয়ে দিয়ে গেছে সেই। ঠিক, কিন্তু কে চুরি করেছিল লাশটা তা তো জানি না। হো হো করে হেসে উঠলেন প্রফেসর। ওরকম কথা যদি তোমার হাসপাতালের কারো কাছে কখনো বলো, হয় ঘাড় ধরে হাসপাতাল থেকে বের করে দেবে তোমাকে, না হয় তোমার রোগীদের সাথেই জায়গা করে দেবে। এখন আবল তাবল চিন্তা বাদ দিয়ে আমার কথা শোনো। একটা জিনিস বলো তো, কখনো কোনো মানুষের ওই দুটো দাঁত অমন তীক্ষ্ণ আর লম্বা হয়ে উঠতে দেখেছ? তাও আবার মৃত্যুর পর? মেডিকেল সায়েন্স আছে এ কথার উল্লেখ্য। তার মৃত্যুর পরও দীর্ঘদিন ধরে মানুষের স্বাস্থ্য অটুট থাকে, বেড়ে যায় রূপলাবণ্য। এটা কোন কেতাবে লেখা আছে? জবাব দিতে পারলাম না। নেই তো, দেব কি করে? কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমাকে কিছুটা ধাতস্থ হবার সময় দিলেন প্রফেসর। তারপর আবার বলতে থাকলেন, আজ তোমাকে সব খুলে বলছি জন। এক দ্বৈত জীবনযাপন করছে লুসি। আমাদের সমাজে থাকাকালীন এক ভয়ঙ্কর জঘন্য পিশাচ ওর রক্ত পান করতে আসতো। ওকে সম্মোহিত করে নিজের পৈশাচিক উদ্দেশ্য চরিতার্থ করত শয়তানটা। শেষ পর্যন্ত সম্মোহিত অবস্থায় মৃত্যু ঘটে লুসির। এতে ওর ওপর পিশাচটার প্রভাব পুরোপুরি থেকে যায়। তাই ও আজ আমাদের কাছ থেকে মরে গিয়েও অমৃতা থেকে গেছে। একটা কথা হয়তো জানো না তুমি, সম্মোহিত অবস্থায় মারা গেলে লাশের শরীরে সুপ্ত থেকে যায় আত্মা, আর পিশাচটার প্রভাব লুসির ওপর থেকে যাওয়ায় ওটার মতোই রক্তচোষা হয়ে গেছে সেও। এখন আমাদের হাতে একটাই মাত্র পথ খোলা আছে, সত্যিকার মৃত্যুর জগতে পাঠিয়ে দিতে হবে লুসিকে। বুঝতে পারছি, এ ধরনের কথাবার্তা আর বেশি দিন শুনতে থাকলে আমার পরিচালিত পাগলাগারদেই রোগী হতে হবে আমাকে। মাথার ভেতর তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। তবু জিজ্ঞেস করলাম, একটা মরা মানুষকে দ্বিতীয়বার মারবেন কি করে আপনি স্যার? সহজেই। এসব ক্ষেত্রে প্রথমে লাশের মাথা কেটে ফেলতে হয়, তারপর মুখের ভেতর বুনো রসুনের কোয়া পুড়ে দিয়ে হৃৎপিণ্ড বরাবর ঢুকিয়ে দিতে হয় কাঠের ছুচালো কিলক। লুসির অপূর্ব সুন্দর দেহটা ছিন্ন ভিন্ন হচ্ছে কল্পনার চোখে দেখতে পেয়ে শিউরে উঠলাম। কিন্তু আশ্চর্য, মনে যতটা ব্যথা পাওয়া উচিত ছিল ততটা ব্যথা পেলাম না। পেলাম না এই কারণে যে মানুষ লুসিকে ভালোবাসতাম আমি, ডাইনি লুসিকে নয়। আসলে প্রফেসরের কথা একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছি আমি। ভেবেছিলাম আজই কাজ শুরু করে দেবেন প্রফেসর, কিন্তু আমাকে অবাক করে দিয়ে কফিনের ডালাটা বন্ধ করে ফেললেন প্রফেসর। তারপর আমার হাত ধরে টানলেন, এসো বাড়ি ফিরে যাই। থমথমে গম্ভীর মুখে পাহাড়ি উপত্যকার ঢাল বেয়ে নামছেন প্রফেসর। পেছনে পেছনে নামছি আমি। দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে আছেন
প্রফেসর। আর থাকতে না পেরে শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেললাম, কিছু ভাবছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভাবছি বই কি জন। ভাবছি যত শীঘ্র সম্ভব এই পৈশাচিক জীবন থেকে মুক্তি দিতে হবে লুসিকে। তবে তার আগে আর্থারকে জানানো দরকার। কিন্তু বুঝতে পারছি না কেমন করে বোঝাবো তাকে। নিজের চোখে অনেক অবিশ্বাস্য ঘটনা দেখেছো তুমি। মৃত্যুর আগে লুসির গলার ক্ষতচিহ্ন আর হাসপাতালে ভর্তি হওয়া দু একটা আহত শিশুর গলার দাগের সামঞ্জস্য নিজের চোখে দেখেছো তুমি। লুসির কফিন রাতে খালি আর দিনে ভরা দেখেছ। হ্যাম্পস্টেডের কবরখানায় এক দেবদারুর গোড়ায় একটা শিশুকে কুড়িয়ে পাবার সাক্ষী তুমি। গভীর রাতে জুনিপার ঝোপের ওপর দিয়ে উড়ে যাওয়া সাদা মূর্তিটাও মিথ্যে দেখনি। অথচ এত কিছু দেখার পরও তোমাকে বোঝাতে যা বেগ পেতে হয়েছে, তাতে ভয় হয় আদৌ বোঝাতে পারবো কিনা আর্থারকে। একটু থেমে দম নিয়ে আবার বলতে শুরু করলেন তিনি, মৃত্যুর আগে লুসির ঠোঁটের চুমো খেতে দেইনি আর্থারকে। তাতেই মনক্ষুণ্ণ না হবার ভান করলেও সে যে তা হয়েছিল এটা নিশ্চিত। এখন না আবার ভুল করে বলে বসে লুসিকে জীবন্ত কবর দিয়েছি আমরা। কারণ লুসির মৃত্যুর রায় দিয়েছি আমরা দুই ডাক্তার। এতে আরেকটা সম্ভাবনা তার মাথায় জাগতে পারে। জীবিত অবস্থায় লুসিকে কবর দেবার পর কফিনের ভেতর আমরা খুন করে রেখেছি তাকে। আর এ ধারণায় যদি একবার পেয়ে বসে আর্থারকে, তাহলে তার পরিণতি একবার চিন্তা করে দেখো তো। অতএব ভেবে চিন্তে অতি সাবধানে এগোতে হবে আমাকে। পরিষ্কারভাবে আর্থারকে বোঝাতে হবে, দেখাতে হবে সবকিছু। আর তারপর, শুধুমাত্র তারপরেই লুসিকে ওই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়া সম্ভব। কথা বলতে বলতেই বাড়ি পৌঁছে গেলাম। এখান থেকে বিদায় নেবেন প্রফেসর। কিছু টুকিটাকি কাজ সারাতে শহরে যেতে হবে তাকে। যাবার আগে বারবার আমাকে হুঁশিয়ারি করে দিয়ে বলে গেলেন, একটু সাবধানে থেকো জন। একসময় ভালোবাসতে তুমি লুসিকে। সুতরাং এখন তোমার ওপর ওর নজর পড়াও বিচিত্র কিছু নয়। আর কাল রাত 10টায় আমার সাথে বার্কেলে হোটেলে দেখা করো। আর্থার আর মরিসকে আসার জন্য টেলিগ্রাম করে দেব আজই। মরিসকে দরকার আছে আমার। এই ধরনের ভয়ঙ্কর কাজে ওর মতো শক্তিমান, দুর্ধর্ষ, সাহসী পুরুষের দরকার আছে আমাদের। ওরা এসে পৌঁছলে সবাই মিলে ঠিক করব আমাদের পরবর্তী কাজ কি। বলেই ঘুরে দাঁড়ালেন প্রফেসর। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে একটা বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেলেন। 29 সেপ্টেম্বর ভোর 9:30 নাগাদ বারকালে গিয়ে হোটেলে পৌঁছলাম গত রাতে। 10টার একটু আগে এসে পৌঁছলো আর্থার আর মরিস। ওদেরকে অভ্যর্থনা জানিয়ে বসাতে বসাতে জিজ্ঞেস করলেন প্রফেসর, তাহলে ঠিকমতোই আমার টেলিগ্রাম পেয়েছিলে তোমরা? হ্যাঁ, এবং পেয়েই ছুটে চলে এসেছি। ভাবলাম আবার কি ঘটলো কে জানে। ঘটেনি, তবে ঘটবে। আর এজন্যেই ডেকে এনেছি তোমাদের। ঘটবে? কি ঘটবে প্রফেসর? জিজ্ঞেস করলো মরিস। ঘটবে ঠিক না, তবে ঘটাবো। একটু গুছিয়ে বসলেন প্রফেসর। তারপর আবার বললেন, আর সেজন্যে তোমাদের সবার অনুমতি প্রয়োজন। হয়তো আমার প্রস্তাব শোনা মাত্র তোমরা বিরক্ত, এমনকি রেগেও যেতে পারো। কিন্তু তার আগে আমার প্রস্তাবটা অন্তত বিবেচনা করে দেখবে। কি করতে হবে কিছুই জানা নেই আমার প্রফেসর। বলতে বলতে হাতটা বাড়িয়ে দিল মরিস। জানার প্রয়োজনও বোধ করছি না, কারণ কাজটা করতে যাচ্ছেন আপনি, এবং আমি জানি আর যাই করুন অন্যায় কিছু করবেন না আপনি। অতএব আমি আপনার দলে। আর আমার আত্মমর্যাদা বা ধর্মীয় বিশ্বাস ক্ষুণ্ণ না হলে জীবন দিয়ে হলেও আপনার কাজে সাহায্য করব আমি প্রফেসর, বলল আর্থার। ভেরি গুড। তোমাকে কথা দিচ্ছি আর্থার, তোমার আত্মমর্যাদা বা ধর্মীয় বিশ্বাসের কিছুমাত্র অবমাননা হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে বলে ফেলুন, সমস্বরে বলল আর্থার আর মরিস। তোমাদের সবাইকে হ্যামস্টেডের কবরখানায় যেতে হবে আমার সাথে, এবং আজ রাতে। দপ করে মুখের হাসি নিভে গেল আর্থারের। অর্থাৎ লুসির কবরে? হ্যাঁ। কেন? লুসির কফিনের ডালাটা খুলব আমি তোমাদের সবার সামনে। কিন্তু কেন প্রফেসর, কেন? আপনার কি এমন উদ্দেশ্য পূরণ হবে তাতে? হবে, কিন্তু আগে ভাগে সে কথা বলতে চাই না তোমাদের। বললেও
বিশ্বাস করবে না। ভরাট গম্ভীর গলায় বললেন প্রফেসর, যদি আজ রাতের মধ্যে তোমাদেরকে বোঝাতে না পারি তাহলে আর কোনোদিন বোঝাতে পারবো কিনা সন্দেহ। অর্থাৎ আপনি কি বোঝাতে চাইছেন প্রফেসর? এক কথায় তা বলে বোঝানো অসম্ভব আর্থার। তবু যখন জানতেই চাইছো বলছি। একবার কেশে গলাটা পরিষ্কার করে নিলেন প্রফেসর। তারপর ধীর শান্ত গলায় বললেন, তোমরা সবাই জানো মারা গেছে লুসি, তাই না? কিন্তু আমি যদি বলি মরেনি ও? প্রফেসরের কথার মাঝেই চেঁচিয়ে উঠল আর্থার, কি সব আবোল তাবোল কথা বকছেন প্রফেসর? আপনি বলতে চান জীবন্ত অবস্থায় লুসিকে কবর? না, তা বলতে চাই না। এবং লুসি জীবন্ত এ কথাও বলিনি কখনো। তবে ও জীবন মৃতা হতে বাধা কোথায়? জীবন মৃতা? এও কি সম্ভব? এই পৃথিবীতে কি যে সম্ভব আর কি অসম্ভব সঠিকভাবে কেউই বলতে পারে না আর্থার। এমন অনেক রহস্য আছে শতাব্দীর পর শতাব্দীর চেষ্টা করেও তার বিন্দুমাত্র উদ্ঘাটন করতে পারেনি মানুষ। আর তেমনি একটা রহস্যের সম্মুখীন হয়েছি আমরা, এবং এর হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় মাথা কেটে ফেলতে হবে লুসির। প্রফেসর প্রায় কুঁকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল আর্থার। এ আপনি কি বলছেন? কেন করতে যাচ্ছেন কাজটা? আর আমার চোখের সামনে আমার প্রেমিকার লাশটা ছিন্ন ভিন্ন করবেন, আর আমি তাতে সায় দেব ভাবলেন কি করে? হয় আমি ভুল শুনেছি, না হয় পাগল হয়ে গিয়েছেন আপনি। হাত ধরে আর্থারকে আবার চেয়ারে বসিয়ে বললেন মরিস, না আর্থার, প্রফেসর পাগল হয়ে যাননি। আমি জানি সময় বিশেষে এ ধরনের নিষ্ঠুর কাজ করতে হয় মানুষকে, এবং তা করতে হয় সমাজের আরও 10 জন মানুষের কল্যাণার্থে। জীবনে বহু দেশ ঘুরেছি আমি, দেখেছিও অনেক। সেজন্যই প্রফেসরের কথায় বিন্দুমাত্র অবাক হচ্ছি না আমি। আপনি বলে যান প্রফেসর, আমরা শুনছি। তোমাকে ধন্যবাদ মরিস। একটু থেমে আবার বলতে শুরু করলেন প্রফেসর, দৃঢ় আত্মবিশ্বাস তার কণ্ঠে। আর্থার অন্যের প্রতি, তোমার প্রতি, মৃতের প্রতি মানুষ হিসেবে আমারও একটা পবিত্র কর্তব্য আছে, এবং যত বাধাই আসুক ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি তা পালন করবই। কিন্তু তার আগে তোমাদেরকে যথাসম্ভব বোঝাতে চেষ্টা করব আমি। শেষ পর্যন্তও যদি তোমাদেরকে পথে আনতে না পারি আমার কাজ আমি করবই। তবে আমার মনে হয় সব নিজের চোখে দেখলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। আমার একান্ত অনুরোধ, আগে থেকে না বুঝেই ঝট করে কিছু করে বসো না। তার ফল আদৌ শুভ হবে না। এই বৃদ্ধ বয়সেও কেন এই ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছি আমি বলতে পারো? বাড়াচ্ছি নিষ্ঠুর পৈশাচিক পরিণতির হাত থেকে তোমাদের বাঁচাতে। আজ যদি আমি সরে দাঁড়াই এই পৈশাচিকতার হাত থেকে কেউ পরিত্রাণ পাবে না, তোমরা, তুমি, জন, মরিস, কেউ না। কারণ তোমরা তিনজনই লুসির বন্ধু, এবং তোমাদের পরও এই পরিণতির শিকার হবে হ্যামস্টেড এবং তার আশেপাশের এলাকার অসংখ্য যুবক যুবতী। তুমি কি তাই চাও আর্থার? তোমাদেরকে ভালো না বাসলে কখনো এই ভয়ঙ্কর পথে পা বাড়াতে যেতাম না আমি। লুসি অসুস্থ। জনের কাছ থেকে এ খবর পেয়ে পাগলের মতো ছুটেও আসতাম না। নিজের দেহের রক্ত দিয়ে লুসিকে বাঁচানোর চেষ্টাও করতাম না। জীবন মৃতা লুসির গলা কাটতে কি আমার হাত বিন্দুমাত্র কাঁপবে না বলতে চাও? কাঁপবে। হয়তো তোমাদের চেয়ে একটু বেশি কাঁপবে, কারণ ও আমার মেয়ের মতো। তবু কেন করতে যাচ্ছি কাজটা? করতে যাচ্ছি এক অভিশপ্ত পৈশাচিক জীবন থেকে ওর আত্মাকে মুক্তি দিতে, ওকে স্বাভাবিক মৃত্যুর দেশে পাঠাতে। তাতে শান্তি পাবে লুসির আত্মা, শান্তি পাবো আমরা সবাই। প্রফেসরের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে উঠে এসে তার হাত দুটো চেপে ধরল আর্থার। বলল, না বুঝে আপনাকে ব্যথা দিয়েছি প্রফেসর, আমাকে মাফ করুন। উত্তরে শুধু হাসলেন প্রফেসর। সে হাসিতে উপচে পড়ল স্নেহ আর ভালোবাসা। হ্যামস্টেডের কারখানায় এসে পৌঁছলাম রাত 12টায়। কখনো ঘন কালো মেঘের ফাঁক থেকে বেরিয়ে এসে চারদিকে ধূসর আলো ছড়িয়ে দিচ্ছে চাঁদ, কখনো গাঢ় অন্ধকারে ঢেকে দিয়ে ঢুকে পড়ছে ভেতরে। এদিকে ওদিকে টিপ টিপ করে জ্বলছে জোনাকির দ্বীপ। একটানা কর্কশ শব্দে ডেকে চলছে ঝিঝিগুলো।
কবরখানার গেট খুলে ভেতরে ঢুকলেন প্রফেসর। পেছন পেছন আমরা তিনজন। লুসির কফিনের কাছে বসে মোমবাতি জ্বালালেন প্রফেসর। তারপর আমার দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, গতকাল যখন আমার সাথে এখানে এসেছিলে তুমি, লুসির লাশটা ছিল কফিনে? ছিল। আর্থার আর মরিসকে উদ্দেশ্য করে বললেন প্রফেসর। শুনলে তোমরা? এখন দেখো। বলেই কফিনের ডালাটা তুলে ধরলেন প্রফেসর। খালি কফিন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো আর্থার আর মরিস। কয়েক সেকেন্ড পর নীরবতা ভাঙল আর্থার। কাজটা কে করলো প্রফেসর? আপনি? আমি করিনি। আজ থেকে 2 দিন আগেও রাতের বেলা এখানে এসেছিলাম আমি আর জন। সেদিনও কফিন খুলে দেখেছিলাম লুসি নেই। অবশ্য কিছুক্ষণ পর আবার ফিরে এসেছিল সে। ফিরে এসেছিল? হ্যাঁ। কি ঠিক বলিনি জন? হ্যাঁ। কিন্তু এখন কফিন খালি। কেন খালি? কোথায় গেল লুসি? সব আজ তোমরা চাক্ষুষ দেখতে পারবে। কোনো সন্দেহই আজ তোমাদের মনে রাখবো না আমি। চলো বাইরে গিয়ে অপেক্ষা করি। কফিনের ডালাটা বন্ধ করে বাতি নিভিয়ে দিল প্রফেসর। তারপর সবাই বাইরে বেরিয়ে এলাম। সমাধিকক্ষের রুদ্ধ বাতাসে দম বন্ধ হয়ে আসছিল এতক্ষণ। এখন বাইরে বেরিয়ে এসে খোলা হাওয়া হাঁপ ছেড়ে বাঁচলাম। মেঘের ফাঁক থেকে আবার বেরিয়ে এসেছে চাঁদ। কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদের আলোয় কেমন যেন ভৌতিক লাগছে চারপাশের সবকিছু। অস্বাভাবিক নিঝুম মনে হচ্ছে আশেপাশটা। কেন এতটা নীরব মনে হয়নি তো একটু আগেও? হঠাৎ বুঝলাম কারণটা। চুপ করে গেছে ঝিঝি পোকাগুলো। একটা সিগারেটের জন্য আনচান করে উঠল বুকটা। কিন্তু প্রফেসরের সামনে ধরাই কি করে? বাইরে বেরিয়েই ব্যাগ হাতড়ে বিস্কুটের মতো কি যেন একটা বের করলেন প্রফেসর। একটা সাদা রুমালে জড়িয়ে চাপ দিয়ে ভেঙে গুঁড়ো করলেন তিনি জিনিসটাকে। তারপর ময়দার তালের মতো কিসের সাথে সেই গুঁড়ো মিশিয়ে 2 হাতের চেটো দিয়ে ঘষে ঘষে সরু সরু ফালি বানিয়ে সমাধিকক্ষের বন্ধ কপাটের ফাঁকে ঠেসে ঠেসে গুজে দিলেন ওগুলো। অবাক লাগলো ব্যাপারটা। কৌতূহলী হয়ে উঠল আর্থার আর মরিসও। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম, ওটা কি করলেন স্যার? জীবনমৃতা ডাইনিটার ভেতর ঢোকার পথ রুদ্ধ করে দিলাম। ওই সামান্য ময়দার লেচি আটকে রাখতে পারবে ডাইনিটাকে? মরিসের কণ্ঠে অবিশ্বাস। অবশ্যই, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন প্রফেসর। ময়দার তালের সাথে ওটা কি মেশালেন স্যার? জিজ্ঞেস করলাম আমি। ধুনো। ছোট্ট এক কথায় জবাব দিয়ে মাথা থেকে হ্যাটটা খুলে ফেলে আমাদেরকে ওখান থেকে সরে যেতে বললেন প্রফেসর। তাড়াতাড়ি 3টা সমাধিস্তম্ভের আড়ালে গিয়ে লুকালাম আমি। আর্থার আর মরিস প্রফেসরে গিয়ে লুকালেন একটা আড়ালে। অপেক্ষাকৃত হালকা মেঘের আড়ালে গিয়ে ঢুকছে এখন চাঁদ। তাই নিকোষ কালো অন্ধকারে ঢেকে যেতে পারেনি পৃথিবী। কিন্তু দেখা যাচ্ছে না কিছুই। প্রত্যেকটা জিনিসের হালকা একটা অবয়ব চোখে পড়ছে কেবল। পূর্ব অভিজ্ঞতা সত্ত্বেও অন্যদের কাছে থেকে আলাদা হয়ে কি এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল শরীরটা। মাটির সমান্তরালে উবু হয়ে থেকেও দেখলাম ধোঁয়াটে অন্ধকার আকাশে পটভূমিকায় সারি সারি কবরগুলো আশ্চর্য রকম সাদা দেখাচ্ছে। আর ঠিক তেমনই আশ্চর্য রকমের কালো দেখাচ্ছে সাইপ্রেস, জুনিপার, ইউক্যালিপটাস গাছগুলোকে। মাঝে মধ্যে লোকালয় থেকে ভেসে আসছে 2-1টা রাত জাগা কুকুরের ডাক। ওই দূরাগত ডাক আর আশেপাশের গাছের শুকনো পাতার হালকা মর্মর ধ্বনি মিশে এত ভয়াবহ শব্দের সৃষ্টি করতে পারে, না শুনলে ভাবতে পারবে না কেউ। এই বিশাল কবরখানায় নিথর নিঝুম হয়ে আছে পৃথিবী। স্তব্ধ হয়ে গেছে যেন সময়ের গতি। ঠিক এই সময় কাছে একটা কবরের পাশে লুকিয়ে থাকা প্রফেসরের চাপা অস্ফুট ডাকে চমকে উঠলাম। তেমনি চাপা গলায় দিক নির্দেশ করে আমাদেরকে তাকাতে বললেন প্রফেসর। প্রফেসরের নির্দেশিত দিকে তাকিয়ে দেখলাম দূর থেকে ইউক্যালিপটাস এর ছায়া মারিয়ে ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে একটা সাদা ছায়া মূর্তি। চলতে চলতেই হঠাৎ করে থমকে দাঁড়ালো মূর্তিটা।
ঠিক সেই মুহূর্তে মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো চাঁদ। ঘোলাটে চাঁদের আলোয় দেখলাম ধবধবে সাদা লাশ ঢাকার পোশাক পরে দাঁড়িয়ে আছে এক তরুণী। বুকের কাছে ধরা কি একটা জিনিসের ওপর ঝুঁকে থাকায় তরুণীর মুখটা ভালোমতো দেখা যাচ্ছে না। হঠাৎ শব্দ করে কোকিয়ে কেঁদে উঠল তরুণীর বুকের কাছের ধরা প্রাণীটা। মানব শিশুর উচ্চকিত কান্না। শিশুটা কেঁদে উঠতেই সোজা হয়ে দাঁড়িয়ে আবার এগিয়ে আসতে শুরু করলো তরুণী। পরিষ্কার চিনতে পারলাম এবার লুসিকে, আমাদের তিন নায়কের গভীর ভালোবাসার পাত্রী মিস লুসি ওয়েস্টার্নরা। এই মুহূর্তে আশ্চর্য রকম বদলে গেছে লুসি। তার চেহারায় সমস্ত কোমলতা আর মাধুর্য মুছে গিয়ে সেখানে ফুটে উঠেছে এক ভয়াবহ নিষ্ঠুরতা। চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম সমাধিস্তম্ভের আড়াল থেকে অতি ধীরে ধীরে বেরিয়ে আসছেন প্রফেসর। ফিসফিস করে আমাদেরকেও আড়াল থেকে বেরিয়ে আসতে বললেন তিনি। ততক্ষণে আরও এগিয়ে এসেছে লুসি। ওর ঠোঁটের কষা বেয়ে গড়িয়ে পড়ছে কালচে মতন কি যেন। সে গাঢ় তরল পদার্থ ফোটায় ফোটায় ওর সাদা পোশাকে ঝরে পড়ে কালো করে দিয়েছে বুকের কাছটায়। কেউ বলে না দিলেও বুঝতে পারলাম ঝরে পড়া তরল পদার্থটা রক্ত, মানুষের রক্ত। চাঁদের আলোয় রক্তের স্বাভাবিক রং বদলে গিয়ে কালো দেখাচ্ছে। প্রফেসরের দিকে তাকিয়ে দেখলাম পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আমার পাশেই এসে দাঁড়িয়েছে আর্থার। টলছে ও, হাত বাড়িয়ে। আমি ওকে ধরে না ফেললে পড়েই যেত হয়তো। আপনারা শুনছিলেন চাকুলার ষষ্ঠ পর্ব। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, আর সমাধানের পথ যেন আরও দুর্গম। শেষ পর্যন্ত কি ঘটবে তা জানতে হলে আর মাত্র 2টি পর্বের অপেক্ষা। আগামীকাল আমরা নিয়ে আসব 7ম পর্ব। সাকিব স্টোরি লাউঞ্জের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।